জীবনের পরিস্থিতিগুলো মানুষকে গড়ে নেয় তার মতো করে। হেরা নিজের পড়াশোনা, নিজের সংসার সব সামলে নিচ্ছে। নওশাদের উৎসাহ তাকে শক্তি দেয় সব কিছুতে। পারুলকে দিয়ে বিথি যে কষ্ট ওর জীবনে দিয়েছে, সেই কষ্ট ভুলিয়ে দিয়েছে নওশাদের আর নিশালের ভালোবাসা। নিশালকে সে নিজেও অনেক ভালোবাসে। একটা সময় যখন প্রথম বিয়ের পর এই বাসায় এসেছিল, নিশালকে দেখার আগে সে অনেক ভয়ে ভয়ে ছিল ছেলেটা ওকে হয়তো মেনে নিতে পারবে না ভেবে। কিন্তু এই নিশালোকে এতটা সম্মান, ভালোবাসা দিয়েছে যার কল্পনাও সে করেনি। আজ তার মনে হয় তার জীবনে নওশাদের পর পরম পাওয়া হলো নিশাল। বিথির সঙ্গে ওই ঘটনার পর নিশাল বিথির সঙ্গে কোনো যোগাযোগ করে না। হঠাৎ হঠাৎ করে ওর খুব খারাপ লাগে, কারণ বিথির নিশালের প্রতি ভালোবাসাটাতে কোনো খাত ছিল না। বিথির সঙ্গে সম্পর্কটা নিশালের রাখতে তো সমস্যা নেই। একদিন এই কথাটা সে নওশাদের সামনে তুলেছিল। নওশাদ কিছুক্ষণ খুব গম্ভীর হয়ে থেকে বলল, এরা বেইমানি কখনো দূরের মানুষ করে না, বেইমানি করে সবসময় কাছের মানুষ। আর কাছের মানুষের কাছ থেকে এমন ব্যবহার আমি সহ্য করতে পারি না। তাদের এরকম আচরণের কোনো ক্ষমাও করতে পারি না। তুমি আশা করি আমাকে এরকম কোনো অনুরোধ করবে না যা আমি রাখতে পারবো না। সেদিনের পর থেকে হেরা বিথির প্রসঙ্গ আর তুলে না। আজ প্রায় 7-8 মাস হয়েছে বিথি এই ফ্যামিলির সঙ্গে যোগাযোগবিহীন। তবে জ্যোতির সঙ্গে নিশালের যোগাযোগ আছে। ছুটিতে আসলে নিশাল যায় জ্যোতিকে দেখতে। নিশালও যথাসম্ভব যোগাযোগ রাখে জ্যোতির সঙ্গে। জ্যোতি ফোন দিয়ে খোঁজ খবর নেয় নিশালের, নওশাদের। মাঝে জ্যোতির অসুস্থ শাশুড়ি মারা গেছে, হেরা আর নওশাদ গিয়েছিল তখন। নওশাদ যত ব্যস্তই থাকুক, আত্মীয় স্বজনের আনন্দ বেদনায় পাশে থাকার চেষ্টা করে। আগে পারতো না, কিন্তু গীতি মারা যাওয়ার পর সে নিজেই সব দায়িত্ব পালন করে। জ্যোতির বাসায় হেরার সঙ্গে দেখা হয়েছিল বিথির। হেরাই নিজের থেকে খোঁজখবর নিল, নিশালের কথা বলল, সামনে নিশালের পরীক্ষা সেটাও বলল। হেরার মায়া লাগে, নিজের ভুলে কত সুন্দর একটা সম্পর্ক নষ্ট করলো বিথি। সেদিন হেরা নওশাদকে বলেছিল বিথির কথা। তখন ওই নওশাদ বলেছে দরকার নেই, দূরত্বই ওর উপযুক্ত শাস্তি। তারপর হেরা আর কখনো এই প্রসঙ্গ তোলে নাই। নাহিন, এলিন, বিথি পারুলকে দিয়ে যে জঘন্য কাজ করিয়েছে জানার পর হেরার সঙ্গে অনেক রাগ হয়েছে। বারবার বলেছে, বৌমণি তোমাকে অনেক আগেই বলেছিলাম বিথিকে শিক্ষা দিই একটা, তখন রাজি হলে না। তখন আমাদের কথা শুনলে, তাহলে এত বড় দুর্ঘটনাটা ঘটতো না তোমার সঙ্গে। হেরা দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কোনো উপায় ছিল না। বিথি আর নিশালের যা সম্পর্ক, সেজন্যই হেরা নাহিন এলিনের সব শিক্ষা দেওয়ার বুদ্ধিতে যায় নাই। পরে উল্টো পাল্টা কিছু ঘটলে নিশালের সঙ্গে ওর সুন্দর সম্পর্কটার কি হতো? এটা তো সত্য, ওর আর নিশালের সম্পর্কটা একটা নাজুক সম্পর্ক। এই সম্পর্কের মাঝে ঝামেলা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই হেরা রিস্ক নেয়নি কখনো। হয়তো সেজন্যই আজ তাদের সম্পর্কটা সুন্দর, সহজ। তবে হেরা ইদানিং খুব ফিল করে এলিন, নাহিন যদি এই বাসায় না থাকতো, তাহলে ওর অনেক কষ্ট হতো। এখানে আসার কিছুদিন পর ওরা এই বাসায় এসেছে। ওদের সঙ্গে থেকে কত কিছু শিখেছে। সত্যি বলতে গেলে ওরা ওকে বাহিরের জগতের সঙ্গে মিশতে সহজ করে দিয়েছে। ভার্সিটিতে ওরাই তো ওর সঙ্গে থাকে, সবার সঙ্গে মেলামেশা করাটা স্বাভাবিক করে তুলেছে। তা না হলে কত গুটিয়ে থাকতো। এত বড় বাসায় সারাদিন ওদের সঙ্গে সময় কাটাতে ওর ভালো লাগে। নওশাদ যখন দেশের বাইরে যায়, সব সময় তো আরও যেতে পারে না। ক্লাস থাকে, পরীক্ষা থাকে, সেই সময়টা এই দুই বোনের সঙ্গে থাকলে ওর খারাপ লাগে না। কিন্তু প্রায় সময় যখন ওর মনে হয় ওদের বাবা ঢাকায় বদলি হয়ে চলে এলেই তো ওরা চলে যাবে নিজেদের বাসায়, তখন ওর খুব খারাপ লাগে। মাঝখানে ওরা দুই বোন শোয়েবের জন্য পাত্রী দেখতে গিয়েছিল। হেরাকেও সঙ্গে নেয়ার জন্য খুব জোরাজুরি করেছিল, কিন্তু হেরার ইচ্ছে করেনি। সোহেবও বলল, মামি আপনি যান সঙ্গে, আমার ছোট বোন আর এই ভাগিনীরাও কতটুকু আর বুঝবেন বলেন। হেরা হাসতে হাসতে বলেছে, ওদের থেকে আমার বুদ্ধি স্মার্টনেস কম, তাই আমার চেয়ে ওরা অনেক ভালো পরখ করতে পারবে। মেয়ে পছন্দ হওয়ার পরেও কেন জানি আর বিয়েটা হলো না ওখানে। তারপর থেকে এলিন, নাহিন আক্ষেপ করে বলে তাদের মামা আসলে খুবই খুঁতখুঁতে স্বভাবের,
কত সুন্দর সুন্দর মেয়ে দেখানো হয়, কিন্তু সব শেষে এসে মামা রিজেক্ট করে দেয়। কী যে চায় আল্লাহ জানে। দুপুরে খেয়ে হেরা আজ চুপচাপ নিজের ঘরে বসে আছে। গতকাল তার পরীক্ষা শেষ হয়েছে, আজ বাসায় ছিল, তাই রান্না করেছে। নওশাদের জন্য লাঞ্চ পাঠিয়েছে, তারপর শ্বশুরের সঙ্গে বসে লাঞ্চ করেছে। শ্বশুরের শরীর আজকাল খারাপ যাচ্ছে, হেরা খাওয়ার সময় কাছে থাকে। ইদানিং অল্পতেই ঠান্ডা লেগে শ্বাসকষ্ট শুরু হচ্ছে ওনার। মাঝে নওশাদ গিয়েছিল ফিলিপাইন, তখন একদিন রাতে শ্বশুর অনেক অসুস্থ হয়ে গিয়েছিল। হেরা দুই দেবরকে খবর দিল, সবাই ছুটে এলো। তারপর বাসায় অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করে ফারহান 2 দিন পর কিছুটা সুস্থ হয়ে উঠলেন তিনি। আজকে হেরাকে খাওয়ার সময় বলল, বৌমা, বাড়িটা কেমন খালি খালি লাগে। তোমার শাশুড়ি থাকলে বাড়িটা এত খালি খালি লাগে না। হেরা মাছের কাঁটা বেছে দিতে দিতে বলল, আব্বা আমার কথা মনে পড়ছে আপনার? তার কথা তো সবসময়ই মনে পড়ে। অনেক দজ্জাল মহিলা ছিলেন, তাকে ভোলা যায় না। আব্বা কি যে বলেন! আম্মার গল্প শুনেছি মোটেও দজ্জাল ছিলেন না। অসুস্থ থাকতেন, আর দজ্জাল হলে আপনি এত মিস করতেন না। ওই অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে থেকেই আমার সঙ্গে ঝগড়া করতো। তুমি জানো না, আমি অনেক ভয় পেতাম। হেরা হাসছে শ্বশুরের কথা শুনে। তুমি তো তোমার শাশুড়িকে দেখোনি। বাবু দেখতে ওর মায়ের মতো। জি আব্বা, ছবি দেখেছি আমার। হেরা সবসময় শ্বশুর যখন শাশুড়ির গল্প করেন সেটা খুব উপভোগ করে। হঠাৎ আনারের মা এসে ঘরে ঢুকলো। আম্মা কি করেন একলা একলা? কিছু না, এমনি বসে আছি। আচ্ছা, আনারের মা রানু কেমন কাজ করছে বলো তো? আম্মা আইলো তো মাত্র, দেখা যাক কি কতটা করতে পারে। পারুল যাওয়ার পর আনারের মায়ের ওপর কাজের চাপ বেশি পড়ে গিয়েছিল, তাই গ্রামের বাড়ি থেকে একটা নতুন মেয়ে আনা হয়েছে। এই রানুর মা আগে এই বাসায় কাজ করেছে, তার বাচ্চারা ছোট, তাই বেশি দিন থাকে নাই তখন। মেয়েটা কাজে ভালোই, কিন্তু খুব টিভি পাগল। এটা নিয়ে আনারের মায়ের সঙ্গে মতের অমিল হচ্ছে। আম্মা পারুলের সাহস বেশি আমি জানতাম, কিন্তু এত সাহস হইব কোনোদিন বুঝি নাই। আনারের মা হেরার পায়ের কাছে রাখা কাঠের ছোট টুলে বসে বলল, পারুলের কথা বাদ দাও, ওই প্রসঙ্গ আবার কেন আসছে? ওর সাহস কোথা থেকে পেয়েছে সেটা তো তুমি জানোই। আম্মা একটা কথা কই, কিছু মনে করিয়েন না। কি কথা? আগের আম্মা মারা যাওয়ার পর বিথি খালাম্মার কি ইচ্ছা ছিল ওই দিন তো শুনলেন। স্যারের জন্য পাগল হয়ে গেছিল। স্যার কোনো দিন তার দিকে তাকায়ও নাই। আমি এই বাড়িতে আজ এত বছর সব দেখি তো। আপনি তো এখন সব শুনলেন। আমি সব বুঝতাম, দেখতাম, কিন্তু চুপ করে থাকতাম। ভাইয়ের জন্য খালাম্মা দিনের পর দিন এই বাসায় থাকতো না। খালাম্মা থাকতো স্যাররে দেখার জন্য। স্যার আম্মার জন্য মন খারাপ করে থাকতো। খালাম্মা শুধু বলতো, আর কতদিন এভাবে থাকবো দুলাভাই? স্যার রাতে আসলে একা খাইতেই আরাম পাইতো, কিন্তু খালাম্মা অপেক্ষা করত। স্যার খুব বিরক্ত হইতো। খাওয়ার সময় খালাম্মা আমাদের কাউরে টেবিলের কাছে থাকতে দিত না। আবার স্যার ডাকতো, খাওয়া দিয়ে চলে যাও। কেন আনারের মা? খালাম্মা কইতো আমাকে, বলেন দুলাভাই কি লাগবে? স্যার কইতো, যার কাজ তাকে করতে দাও। স্যার ওনার এই গায়ে পড়া কথাবার্তার জন্য খুব ত্যক্ত হইতো, কিন্তু কিছু কইতো না। তুমি সব জানতে, আমি জানি আনারের মা। কি করবো কোন আম্মা? চোখ কান বন্ধ কইরা তো হাঁটাচলা করা যায় না, তয় মুখ বন্ধ কইরা থাকা যায়। হেরা তাকিয়ে বলল, বাহ, দারুণ কথা বলে তো। মুখ বন্ধ করে থাকা যায়? আম্মা মুখ বন্ধ কইরা না থাকলে উপায় আছে কন? তারা হইল আত্মীয় মানুষ স্যারের। তোমার একটা জিনিস আমার ভালো লেগেছে আনারের মা, বিথিয়াপুর কথা তুমি আমাকে আগ বাড়িয়ে আগে বলনি। তুমি চাইলেই আমি এই বাড়িতে আসার পরেই বলতে পারতে। বলেই বা কি হতো বলো? আম্মা যে ঘটনা পার হয়ে গেছে, আপনি আসার বহু আগে, তা আপনারে কইয়া আমার কি লাভ হইতো কন? সেটাই, কথাটা ভালো লাগলো আনারের মা। এই বাড়িতে তুমি আর এলিন নাহিন ছিলে বলেই আমি এত কিছু শিখতে পেরেছি। আম্মা আমি মূর্খ মানুষ, আমি কি শিখামু আপনারে কন? পৃথিবীতে কার কাছ থেকে কখন কি শেখা যায় এটা কে জানে বলো? আনারের মা হাসছে হেরার কথা শুনে। অনেকদিন পর নওশাদ রাত্রিবেলা হেরার সঙ্গে বারান্দায় এসে বসেছে। হেরার পরীক্ষা আর নওশাদ দেশের বাইরে থাকার জন্য নিজেরা বসে যে একটু গল্প করবে সেটাও হয়ে ওঠেনি। হেরার বারান্দায় গোলাপের কিছু গাছ লাগিয়েছিল। নওশাদ বিরক্ত হয়েছিল মনে মনে। শুধু শুধু গাছগুলো লাগিয়েছিল, ফুল টুল কিছুই হবে না।
কিন্তু আজ বেশ কিছুদিন পর বারান্দায় এসে দেখে সত্যি ছাদ ভরে আছে গোলাপে। নওশাদ মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। হেরা কফির মগ হাতে পাশে এসে বসতেই নওশাদ বলে উঠল, তুমি তো দারুণ কাজ করেছ, ছাদটা তো সম্পূর্ণ বদলে ফেলেছ। গোলাপগুলোও দেখে মনটা ভালো হয়ে গেল। তখন হেরা হেসে বলল, আমি কিছুই করিনি, যা করার নতুন মালিক করেছে। লোকটা খুব আগ্রহ নিয়ে কাজটা করে। আসলে ফুল নিয়ে আমারও খুব একটা আগ্রহ ছিল না, কিন্তু লোকটা এত যত্ন নিয়ে সব দেখছে, এগুলো দেখেই ভালো লাগে। পেছনের লনের খুব সুন্দর ফুল ফুটেছে, একবার গিয়ে দেখবেন আপনি। আজ বাসা এত খালি কেন হেরা? দুই বোন ওদের নানু বাসায় গেছে, ওখানে ওদের আত্মীয় স্বজনদের কোনো একটা গেট টুগেদার আছে। জানেন আজকে আমার কি মনে হচ্ছিল? কি? এই দুই বোন যদি এই বাসায় না থাকতো, আমি সত্যিই খুব একা হয়ে যেতাম। আমি সেজন্যই তো ওরা থাকবে শুনে খুশি হয়েছিলাম। একটা নতুন পরিবেশে তুমি এসেছিলে, সমবয়সী দুজন মানুষ থাকলে ভালো লাগবে ভেবেছিলাম, এবং তোমরা দারুণ আছো সেই থেকে। ওদের কাছে আমি সত্যি খুব কৃতজ্ঞ। ওরা আমাকে চলতে ফিরতে অনেক কিছু শিখিয়েছে। আল্লাহর কাছে শুক্রিয়া। ওরা যদি এই যুগের ওভার স্মার্ট মেয়েদের মতো হতো, অস্থির মানসিকতার হতো, তাহলে তো আমার বউকে সেরকমই বানিয়ে ফেলতো। তাহলে আমার কি অবস্থা হতো? নওশাদ কফির মগে চুমুক দিতে দিতে বলল। হেরা হেসে দিল। সত্যি কি ওদের মধ্যে কোনো অস্থিরতা নেই? আপনি জানেন না ওরা কতটা অস্থির, কিন্তু আমি মনে হয় বেশি বুঝদার, তাই অস্থিরতাগুলো না নিয়ে ভালো বোধগুলোই বেছে নিয়েছি আমি। তাই? কেমন অস্থির ওরা? বাদ দিন। নওশাদ হেরার হাত ধরে বলল, শুনি না কেমন অস্থির। এই ধরুন, ওরা বিথিয়াপুর বিষয়টা নিয়ে আমাকে আগে থেকেই খুব প্রেশার দিত। ভাইয়াকে বলে দাও বৌমনি, তুমি উত্তর কেন দাও না, এই করো তাহলে আচ্ছা জবাব দেওয়া হবে, এসব বলতো আর কি। এটা অস্থিরতা নয়? তারপর যখন যা খুশি করছে। নওশাদ হাসল শুধু, তারপর বলল, তুমি তোমার মতো থাকো, তাহলেই হবে। আমি আমার মতোই আছি। আজ বাসায় ফিরে মনে হলো তুমি কিছু একটা নিয়ে চিন্তায় ডুবে আছো হেরা। হেরা উঠে এসে নওশাদের ঘাড়ে জড়িয়ে ধরল, তারপর কানের কাছে ফিসফিস করে বলল, আমি আপনাকে একটা কথা বলতে চাইছি, কিন্তু আমি চাই কথাটা আপাতত আমার আর আপনার মাঝেই থাকুক। আপনি কারো কাছে বলবেন না। নওশাদ খুব অবাক হলো। কি কথা হেরা? হেরা ফিসফিস করে বলল, আমার মনে হচ্ছে আমি কনসিভ করেছি। নওশাদ ঘাড় ঘুরিয়ে হেরার দিকে তাকালো। শিওর হেরা? আমার মন বলছে। মন বললে তো হবে না, শরীর কি বলছে সেটা বুঝতে হবে। সব মিলিয়ে আমার ধারণা ঘটনা সত্যিই ঘটেছে। চলো তাহলে ডাক্তারের কাছে যাই। আর কয়েকদিন যাক, তারপর যাই। আপনি কিন্তু কাউকে বলবেন না কিছু। কাউকে কিছু না জানানোর পেছনে কারণ কি হেরা? তুমি কি আবার ভাবছো কেউ তোমার কোনো ক্ষতি করবে? না, সেরকম কিছু না। আমার ভয় হচ্ছে খুব। সবাই জানবে, আবার যদি খারাপ কিছু হয় তখন আবার সবাই মন খারাপ করবে, আমায় সান্ত্বনা দিবে, আমার তখন অনেক কষ্ট হয়। নওশাদ হেরাকে বুকে টেনে নিয়ে বলল, কিছু হবে না এবার, ইনশাল্লাহ সব ঠিক থাকবে। ঠিক আছে, আমি কাউকে কিছু বলবো না, কিন্তু ডাক্তারের পরামর্শ তো নেওয়া উচিত। মিলার সঙ্গে কথা বলো। আমি ভাবির কাছ থেকে আগেই জেনে নিয়েছিলাম কেমন সতর্কতা নিয়ে চলতে হবে। এই মাসটা সেভাবেই থাকি, তারপর ডক্টরের কাছে যাব। ঠিক আছে। নওশাদ হেরার হাত ধরে বলল, আমার মনটা কোনো কারণ ছাড়াই খুব খারাপ ছিল। আজ তুমি এত খুশির একটা খবর দিলে আমার মন ভালো হয়ে গেছে হেরা। আমি সারাদিন বসে চিন্তা করলাম, কাউকে বলবো না এখন আমরা। আচ্ছা, তোমার কথাই মেনে নিলাম, কেউ জানবে না। হেরা নওশাদকে ছাড়া এই খবর আর কাউকে বলেনি, এমনকি এলিন নাহিনকেও না। খুব সাবধানে হাঁটাচলা করছে, ক্লাস ছাড়া বাসার বাহিরে যাচ্ছে না, এমনকি সিঁড়ি পর্যন্ত ওঠানামা কমিয়ে দিয়েছে। নাহিনরা দুই বোন সেমিস্টার ফাইনাল দিয়ে ওদের বাবা মা সহ দেশের বাইরে ঘুরতে গিয়েছিল। এসেই কোনো আত্মীয়র বিয়েতে ব্যস্ত হয়ে পড়েছে, তাই ওদের চোখে পড়েনি হেরার হঠাৎ করে সংকুচিত দৈনন্দিন জীবন। শুধু আনারের মা একদিন বলেই ফেলল, আম্মা, আপনার কি খবর? আছে কিছু? হেরা আনারের মায়ের হাত ধরে বলল, তুমি আমার জন্য দোয়া করো, আর আমি চাইছি না কেউ জানুক এক্ষুনি। আম্মা, আমি আল্লাহর কাছে খুব দোয়া করছিলাম, আল্লাহ যেন আপনার কোল তাড়াতাড়ি ভইরা দেয়। আল্লাহ আমার ডাক শুনছে, আমি খুব খুশি। আপনি চিন্তা করেন না, আমি কাউরে কমু না। আমি ওই দিন দেখলাম স্যার আপনারা ধৈরা ধৈরা সিঁড়ি দিয়া তুলে, তখনই মনটা কইল এই কথা।
আল্লাহ ভরসা আম্মা, চিন্তা করেন না, সব ঠিক থাকবো, কারো খারাপ নজর লাগবো না। আনারের মায়ের চোখের কোণ ভিজে উঠল। হেরারও চোখও ভিজে উঠেছে। হেরার কনসিভ করার কথা শুনে নওশাদ যথেষ্ট চিন্তিত। গত 1 মাস ধরে অনেক চিন্তা করে সে একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছে। কথাটা হেরাকে সে বলেনি। কিভাবে বললে হেরা সহজভাবে বুঝবে সেটাই চিন্তা করছে। সেদিন রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখে হেরা বিছানায় হেলান দিয়ে বসে আছে। মুখ দেখেই বুঝেছে খুব টেনশনে আছে। নওশাদ উঠে মাথায় হাত রেখে প্রশ্ন করল, খারাপ লাগছে তোমার? শরীর ঠিক আছে, কিন্তু মনটা খারাপ লাগছে। কেন? আজ সকালে যখন আপনি চলে গেলেন, তখনই কেন যেন অনেক একা লাগা শুরু হলো। তারপর থেকে আর কিছুই ভালো লাগছিল না আমার। এখন তো আমি সঙ্গে আছি, তাহলে খারাপ কেন লাগছে তোমার? না, ভাবছি আপনি দেশে বাইরে গেলে কি করে থাকবো আমি। এই 9 মাস আপনি বাইরে তো অবশ্যই যাবেন, কাজ তো আর ফেলে রাখতে পারবেন না। তাহলে নওশাদ হেরাকে কাছে টেনে বলেছে। আমি কোথাও যাচ্ছি না, তোমাকে চিন্তা করতে হবে না। কিন্তু তারপর থেকে নওশাদ খুব টেনশন করছে, কারণ এলিন নাহিনের বাবার ঢাকায় পোস্টিং হয়েছে। ওরাও ওদের বাসায় চলে যাবে কিছুদিনের মধ্যে। হেরা এই নাজুক শারীরিক মানসিক অবস্থায় সারাদিন বাসায় থাকবে কিভাবে একা। বুবুকে এই মুহূর্তে দেশেও আনা যাবে না, কারণ দুলাভাই পায়ে ব্যথা পেয়েছে। বুবু এখন কিভাবে আসবে? সব কিছু চিন্তা করে নওশাদ অস্থির কয়েকদিন থেকে। কয়েকদিন হয়েছে সবাই জেনেছে খবরটা। নিশালকে বলা হয়েছে ওর এখন পরীক্ষা চলছে। এইচএসসি পরীক্ষা শেষ হলে ওকে চলে আসতে হবে বাসায়। সব মিলিয়ে নওশাদ ডিসিশন নিয়েছে হেরাকে বুবুর কাছে ফ্লোরিডা রেখে আসবে। ওর আর নিশালের ভিসা করাই আছে। সে একা হেরার খেয়াল রাখতে পারবে না। ইদানিং তার কাজের চাপ বেড়েছে। সবচেয়ে বড় কথা, খালি একটা বাসায় রেখে সারাদিন কিংবা অফিসে কখনো কখনো ঢাকার বাইরে, দেশের বাইরে টেনশন ফ্রি থাকতে পারবে না সে। হেরাও মানুষের মাঝে থাকলে ভালো লাগবে। তাই সবচেয়ে ভালো হয় বুবুর ওখানে গিয়ে থাকলে। বুবুও বলল, তুই শুধু নিয়ে আয় ওকে, বাকি দায়িত্ব আমার। শুধু এক দীর্ঘ সময় ফ্লাইটে জার্নি করার উপযোগী সময় এলেই নওশাদ হেরাকে নিয়ে বুবুর কাছে দিয়ে আসবে। নিশালের পরীক্ষা শেষে থাকবে ততদিনে। তখন নিশালও যেতে পারবে তার মামুনির সঙ্গে। কিন্তু এই কথাটা হেরাকে বুঝিয়ে বলতে হবে, ওকে মন থেকে রাজি করাতে হবে। সে জানে সে বললেই হেরা কোনো কথা বলবে না, যাওয়ার প্রস্তুতি নেবে। কিন্তু নওশাদ চায় হেরা মন থেকে রাজি হোক। কোনো রকম কষ্ট মনে নিয়ে হেরা ওর সঙ্গে এই দীর্ঘ সময়ে দ্রুতটা মেনে নিক, এটা সে চায় না। সকল পরিস্থিতি বিবেচনায় সে রাজি হোক, এটাই চায় সে। হেরাকে বোঝানোর আগে নিজেকেই বোঝাতে তার কেমন জানি কষ্ট হচ্ছে। দিনগুলো কিভাবে পরিবর্তন হয়ে গেল, তাই না? একটা সময় সে মেয়েটিকে নিজের জীবনের সঙ্গে জড়িয়ে তীব্র দ্বিধায় ভুগেছে। আজ সেই মানুষটাকে কিছুদিনের জন্য নিজে থেকে দূরে রাখতে কষ্ট হচ্ছে। মনে হচ্ছে চারপাশটা সত্যি অনেক অন্ধকার হয়ে যাচ্ছে। মনে হচ্ছে দিনগুলো ওর কাটবে কিভাবে, বাসায় ফিরে খালি ঘরে কিভাবে থাকবে সে। বাসাটা আগের মতো চুপচাপ হয়ে যাবে। অফিস থেকে ফিরে হেরার হাসি মুখটা দেখে স্বস্তি পাওয়া একটা অভ্যাস হয়ে গিয়েছিল গত 2 বছরে। কিন্তু কয়েক মাসের জন্য দূরে থাকাটা এখন এত কষ্টের, এত যন্ত্রণার হবে নওশাদ ভেবেই শক্তিহীন হয়ে যাচ্ছে। কিন্তু তাকে হাসি মুখে কাজটা করতে হবে, হেরার জন্য, ওদের অনাগত সন্তানের ভালোর জন্য। নওশাদ এখন আর ছুটির দিনে গল্ফ খেলতে যায় না। ছুটির দিন পুরো সময়টা বাসায় থাকার চেষ্টা করে। হেরার শরীর খারাপ, খেতে পারে না কিছুই। মিলা 2-1 দিন পর পর এসে দেখে যায়। নওশাদ এখনও তার সিদ্ধান্তের কথা হেরাকে বলেনি। দুপুরের খাওয়ার পর হেরা কি একটা ম্যাগাজিন উল্টে পাল্টে দেখছে শুয়ে শুয়ে। নওশাদ পাশে শুয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ। হেরা ম্যাগাজিনের পাতা উল্টাতে উল্টাতে বলল, কিছু বলবেন? আমি একটা কথা অনেক চিন্তা ভাবনা করে ঠিক করেছি, ভাবছি তোমাকে কিভাবে বলবো। হেরা ম্যাগাজিনটা পাশে সরিয়ে রেখে অবাক হয়ে তাকালো নওশাদের দিকে। কি কথা রিশানের পাপা? আপনি আমায় বলতে এত চিন্তা করছেন? হ্যাঁ, তার আগে বলো প্লিজ, তুমি কথাটা শুনে মন খারাপ করবে না হেরা? তাড়াতাড়ি বলেন, টেনশন হচ্ছে তো আমার। নওশাদ উঠে বসে হেরার হাত রাখল। আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে বুবুর কাছে রেখে আসবো। মানে? হেরা বিস্ময় ভরা চোখে তাকিয়ে আছে। এই সময়টা তুমি বুবুর কাছে থাকবে,
আমি তোমার যত্ন ঠিকভাবে নিতে পারবো না। আমার সেরকম অভিজ্ঞতা নেই হেরা। নিশাল হওয়ার সময় আম্মা বেঁচে ছিল, গীতের মা ছিল, গীতের বোনরা এসে থাকতো, আর গীতি নিজেও যথেষ্ট বুঝতো এসব বিষয়। আমার গীতিকে নিয়ে ভাবতে হয়নি। কিন্তু তোমার এবং আমার কেউ নেই হেরা। তাই বলছি, তুমি বুবুর কাছে থাকলে আমি নিশ্চিন্তে থাকবো। দেখবে তোমারও ভালো লাগবে। কিন্তু আপনি তো এইখানে থাকবেন, আপনাকে ছেড়ে আমি ওখানে কি করে থাকবো? হেরার চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল। এই দেখো, কান্না শুরু হয়ে গেল তোমার। নওশাদ হেরার চোখের পানি মুছিয়ে দিতে দিতে বলল, বাড়ি ভর্তি লোকজন, আপনি আছেন এখানে, তাও আমি ভালো থাকবো না? আমি তো সারাক্ষণ তোমার সঙ্গে থাকতে পারবো না, আবার কদিন পর পর দেশের বাইরে যেতে হচ্ছে। আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি চাই সারাক্ষণ তুমি একজন দায়িত্বশীল কারো কাছে থাকো। বুবুর চেয়ে ভালো আর কেউ নেই আমার হেরা। কিন্তু আমার তো ইচ্ছে আপনার কাছে থাকি আমি। দেখো, এখন তো আর যেতে পারবে না, যেতে হবে 4 মাস কমপ্লিট হলে। আমি গিয়ে দেখে আসবো, থাকবো সপ্তাহ 2, তারপর বেবি হওয়ার 1 মাস আগেই তোমার কাছে চলে যাব। মাঝখানে 2 মাস তুমি আমাকে ছাড়া থাকবে। আমি চেষ্টা করবো এর মধ্যে একবার গিয়ে সপ্তাহখানেক থেকে আসতে। আমার জান, আমি তোমার জন্য আর বাচ্চাটার কথা চিন্তা করে সিদ্ধান্তটা নিয়েছি। আর তোমার সঙ্গে নিশাল থাকবে। যখন ইচ্ছা হবে তোমরা আমার সঙ্গে ভিডিও কলে কথা বলবে, দেখবে চোখের পলকে দিন কেটে যাবে। নওশাদ হেরাকে জড়িয়ে ধরে বলল, এই দেশে বুঝি মানুষের বাচ্চা হয় না? হয়, আমি চাইছিলাম আমার বাচ্চা ওখানে হোক। সবচেয়ে বড় কথা, আমি খুব টেনশনে আছি একা একা তোমাকে বাসায় রেখে। কিসের টেনশন বলতে পারবো না তোমাকে বুঝিয়ে হেরা। ঠিক আছে, কবে যেতে হবে? এখনো দেরি আছে, আরো 1 মাস। তোমার 4 মাস শেষ হলে। হেরার খুব 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 মন খারাপ হলো, কিন্তু সে নওশাদের সিদ্ধান্ত মেনে নিল। ও জানে ওর ভালোর জন্য নওশাদের চেয়ে বেশি আর কেউ জানে না। নওশাদ হেরার আদর দিয়ে বলল, মন থেকে রাজি হয়েছে তো? মন খারাপ হয়েছে, কিন্তু আমি জানি আপনি যা ঠিক তাই করবেন। প্লিজ কাঠবিড়ালি, মন খারাপ করে না। বেবিটা হওয়ার সঙ্গে সঙ্গে আমরা 4 জন চলে আসবো এখানে। তখন দেখবে এই বাসাটা আনন্দে ভরে থাকবে। তখন নিশালও থাকবে বাসায়। বাচ্চাদের নিয়ে আমরা অনেক ভালো থাকবো ইনশাল্লাহ। হেরা নওশাদের বুকে মাথা রেখে বলল, আপনি পারবেন আমাদের থেকে দূরে থাকতে? পারতে হবে আমাকে। আমাকে নিয়ে চিন্তা করো না তুমি। আমি অফিসের ব্যস্ততায় মন খারাপ হওয়ার কথা ভুলেই যাব। আর যখন বাসায় আসবেন, এই ঘরে একা থাকবেন, তখন? নওশাদ 2 সেকেন্ড চুপ থেকে বলল, তখন তোমাকে ভিডিও কল দেব, গল্প করব ভিডিও কলে। যদিও এখন হাসছে নওশাদ, কিন্তু ওর নিজেরই খারাপ লাগছে সেই সময়টার কথা চিন্তা করে। কয়েকদিন পর নিশাল এইচএসসি পরীক্ষা শেষ করে ফাইনালি ক্যাডেট কলেজ থেকে চলে এলো। সেদিন নওশাদ খুব খুশি হলো। এখন থেকে তার ছেলে তার কাছে থাকবে সব সময়, আর সে ছেলেকে চোখের আড়াল হতে দেবে না। রাতে ডিনারের সময় নওশাদ নিশালকে জিজ্ঞাসা করলো, এখন কি প্ল্যান বাবা? পাপা, যেহেতু আর্মিতে যাচ্ছি না, তাহলে তোমার মতো আর্কিটেক্ট হলে কেমন হবে? আমার মতো কেন? পাপা, ইউ আর মাই আইডল। আমি তোমার মতো হতে চাই। তুমি নিজের চেষ্টায় নিজেকে কোথায় নিয়ে এসেছো। আমি তোমার মতো না পারি, চেষ্টা তো করতেই পারি। এক্সকিউজ মি। বলে নিশাল হাত ধোয়ার জন্য উঠে গেল। নওশাদ কখনো ভাবেনি নিশাল কোনোদিন তাকে এই কথা বলবে। সে ছেলের আইডল, এটা তার কাছে যে কত বড় একটা পাওয়া সে কল্পনা করতে পারছে না। ওর চোখ ঝাপসা হয়ে যাচ্ছে। হেরা খেতে খেতে খেয়াল করলো নওশাদের চোখ ভিজে গেছে। সে উঠে এসে নওশাদের পাশে ঝুঁকে গালের সঙ্গে গাল লাগিয়ে বলল, দেখলেন তো ছেলে কতটা ভালোবাসে আপনাকে। তার জীবনে আপনার স্থান কোথায় দেখেছেন আপনি? শুধু শুধুই একটা সময় আপনি মন খারাপ করতেন। নওশাদ বাম হাত দিয়ে চোখের পানি মুছল, তারপর হেরার দিকে তাকিয়ে হাসল। খাওয়া শেষ করে নিশাল লিভিং রুমে বসে টিভি দেখছে। হেরা, এলিন, নাহিন এসেছে, ওদের সঙ্গে গল্প করছে। নওশাদ পাশে বসতেই নিশাল বলে উঠল, পাপা, জিসান ভাইয়ার বিয়ে আমি কি যাব? রিসান আমাকে বারবার বলছে যাওয়ার জন্য। অবশ্যই যাবে, বন্ধুর ভাইয়ের বিয়েতে যাবে, এটা তো ভালো কথা। আমাকে কার্ড নিয়ে নিজে এসে বলে গেছে মেহবুব ভাই। জ্যোতিও বারবার বলেছে। পাপা, তুমি আর মামনি যাবে না? আমি সিঙ্গাপুর যাচ্ছি একটা কাজে। আসবো কবে তার উপর নির্ভর করবে। আর তোমার মামুনি আমাকে ছাড়া যাবে এই অবস্থায় মনে হয় না। কিন্তু তুমি যাও, মজা করো বাবা। হেরা এসে পাশে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, কার বিয়েতে যাওয়ার কথা হচ্ছে? তুমি চিনো হেরা, জ্যোতির বড় ভাসুরের ছেলে জিসানের বিয়ে। ছোট ছেলে ঋষান্ত নিশালের ফ্রেন্ড। তাই বলছি আমরা না যাই, ও যাক।
আপনি যাবেন না? আমি সিঙ্গাপুর যাচ্ছি পরশুদিন। আসবো কবে তা তো এখনো শিওর না। এমনও হতে পারে বিয়ের পরদিন আসছি। তুমি তো আবার আমাকে ছাড়া যাবে না। নিশাল যাক আমাদের পক্ষ থেকে। আমি আসলে তখন আমরা গিয়ে একদিন বউ দেখে আসবো। আমি কোনো বিয়েতে যাব না। এত মানুষের মধ্যে গেলে আমার দম বন্ধ হয়ে আসবে এখন। পাপা জানো, গায়ে হলুদ হবে একটা রিসর্টে, সারাদিন খুব হইচই হবে, রং খেলা হবে। আজকাল তো তাই দেখছি, হলুদের অনুষ্ঠান এক একজন এক এক রকম। কোথায় রিসোর্টটা? পাপা কাছেই পুবাইলের দিকে। ঠিক আছে, তুমি বন্ধুদের সঙ্গে ফান করো, আবার তোমাকে মামুনির সঙ্গে ফুপির ওখানে গিয়ে থাকতে হবে বাবা। সমস্যা নেই পাপা, তুমি চিন্তা করো না, আমি এবার খেয়াল রাখবো মামনির। হেরা নিশালের গাল টিপে বলল, আমার মুরব্বি আসছে তাই না? হুম, তোমাকে আমার কথা শুনতে হবে মামনি। আচ্ছা আচ্ছা, শুনবো। নওশাদ হাসছে ওদের দেখে। পরের সপ্তাহে নওশাদ সিঙ্গাপুর চলে গেল। হেরা কনসিভ করার পর এই প্রথম নওশাদ দেশের বাহিরে গেল। হেরার সত্যি খুব খারাপ লাগছে রাতে একা ঘুমাতে, কিন্তু সে নওশাদ যখন ফোন দিয়েছে কিছুই বলেনি। বলল সব ঠিক আছে, নিশাল বন্ধুদের সাথে বাহিরে গিয়েছিল, যথাসময়ে চলে এসেছে। নওশাদ নিশ্চিন্ত মনে ফোন রেখেছে, কিন্তু হেরার সারা রাত ঘুম হলো না। ভোরের দিকে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেল। এভাবে 3 রাত তার কাটল। আজ সকালে নওশাদ ফোন দিয়ে ওর ঘুম ভাঙালো। এখনো ঘুমাচ্ছ যে? রাত জেগেছিলে? ঘুম আসছিল না। ঠিক আছে, তাহলে ঘুমাও, আমি এসে ঘুম ভাঙাচ্ছি। কি, আপনি চলে এসেছেন? এখনো আসিনি, আজ বিকেলে রওনা হব। ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা পার হয়ে রাত হয়ে যাবে। ঠিক আছে। ফোন রেখে হেরা উঠে বসল। নওশাদ আজ আসছে শুনেই ওর মন ভালো হয়ে গেল। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে আনারের মা ঘর গোছাচ্ছে। ওকে দেখে বলল, আম্মা, জ্যোতি খালাম আসছে। হেরার মাথার চুল ঠিক করে নিজের ঘর থেকে বের হয়ে দেখে জ্যোতি দোতলায় লিভিং রুমে বসা, সুন্দর করে সেজে আছে। এই সকালে সাজগোজের কারণ আজ ওর ভাসুরের ছেলের গায়ে হলুদ। হেরা কাছে যেতেই বলল, তুমি তো যাচ্ছ না হলুদে হেরা। আপু, আপনার দুলাভাই নেই আর আমার শরীরটাও ভালো না। পরশু বিয়ে, তো আপনার দুলাভাই যাবে বিয়েতে। হেরা, তুমি কনসিভ করেছো শুনলাম। জি আপু। আম্মা ফোনে বলল। জি মা সেদিন ফোন দিয়েছিল, তখন বললাম খবরটা ওনাকে। শুনলাম 4 মাস। তোমাকে দেখে তো বোঝাই যাচ্ছে না। হেরা এই কথার কি উত্তর দিবে বুঝতে পারছে না। সে নিজেও কিছুটা অবাক হয়ে নিজেকে দেখে আগের মতোই আসে সে দেখতে। লজ্জা লাগছে, তাই মিলাকে কিছু প্রশ্ন করেনি এ ব্যাপারে। আনারের মা আর রানু ট্রেটে করে চা নাস্তা নিয়ে এলো। জ্যোতি বলল, আমি শুধু চা খাবো, আর কিছু না। আরানের মা, নিশালকে গিয়ে বলো তাড়াতাড়ি রেডি হতে। হেরা প্রশ্ন করল, নিশাল আপনার সঙ্গে যাচ্ছে? হ্যাঁ, ওকে নিতেই এলাম। ও আচ্ছা। নিশাল একটা ব্যাগে করে কিছু কাপড় গুছিয়ে নীল রঙের পাঞ্জাবির সাথে সাদা পাজামা পরে নিজের রুম থেকে বের হয়ে এলো। হেরাকে দেখেই বলে উঠল, মামনি, আমি জ্যোতি খালামনির সঙ্গে যাচ্ছি। গাড়ি নেবে না বাবা? ওর আবার আলাদা করে গাড়ি নিতে হবে কেন হেরা? আমার সঙ্গে যাচ্ছে, আমার সঙ্গে আসবে রাতে। না, তারপরেও গাড়ি আর ড্রাইভার সঙ্গে থাকলে কখন দরকার হয়। মামনি, ওখানে গাড়ি লাগবে না আমার, তুমি চিন্তা করো না তো। বলেই নিশাল আবার কিছু একটা আনতে নিজের ঘরে চলে গেল। হেরা বলল, আপু, আপনার দুলাভাই নিশালকে একা ছাড়তে না করেছে। ড্রাইভার থাকলে উনি নিশ্চিন্তে থাকে। হেরা, নিশালকে নিয়ে তোমার তো টেনশন করার দরকার নেই। তুমি আসার আগে আমরা ওর খেয়াল ঠিকভাবেই রেখেছি। ও তো ফিরের খাওয়া বাচ্চা না, তাই না? তুমি তোমার পেটে যে আছে তাকে নিয়ে থাকো। আমি যতক্ষণ আছি নিশালের মা হওয়ার দরকার নেই তোমার। জ্যোতির খোঁচা দেয়া কথাটা শুনেই সঙ্গে সঙ্গে হেরার চোখে পানি এসে গেল। সে অন্যদিকে ফিরে চোখের পানি আটকালো। আনারের মা হেরার দিকে তাকিয়ে আছে, অসহায় চোখে দেখছে সে হেরাকে। খালাম্মা, স্যার ভাইয়া একা কোথাও গেলে রাগ হয়, তাই আম্মা কইতাছে আর কি। একা কোথায়? নিশাল আমার সঙ্গে যাচ্ছে। তোমাদের আদিক্ষেতা দেখলে অবাকই হই। ছেলেটাকে বড় হতে দিবে না। কয়দিন পর ভার্সিটিতে যাবে, নাকি সেখানে ওর দুলাভাই গিয়ে বসে থাকবে? নিশালকে আসতে দেখে জ্যোতি চুপ করে গেল। তোমার হয়েছে নিশাল, আমাদের দেরি হচ্ছে। হ্যাঁ চলো খালামণি। মামনি, পাপার মেসেজ এসেছিল, পাপার ঢাকায় আসতে রাত হবে, আমরা তার আগে চলে আসব।
তুমি সাবধানে থেকো। আমি সাবধানে থাকবো, তুমি নিজে খেয়াল রেখো বাবা। নিশাল তার পাপার মতোই সুন্দর একটা হাসি দিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামছে। হঠাৎ পেছন ফিরে বলল, তোমাকে নিচে আসতে হবে না মামনি। এসো তো নিশাল, তোমার মামুনি নিজের ভালোটা জানে। আমাদের দেরি হয়ে গেছে, তোমার খালু বারবার ফোন দিচ্ছে। জিথি নিশালকে তাগাদা দিতে দিতে নেমে গেল।